কারণ বাঙালির একটা বিরুদ্ধে অভিযোগ আছে, বাঙালি কোনো ঐক্যবদ্ধ থাকতে পারে না। কিন্তু সেই চারজন নেতা, শহীদুল ইসলাম, তাজুদ্দিন আহমেদ, এম মোসির কামরুজ্জামান সাহেব, দৃঢ় ঐক্যবদ্ধ থেকে, হিমালয়ের মতো ঐক্যবদ্ধ থেকে তারা কিন্তু দেখেন এই মুস্তাকের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে সেই সময় মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে। এবং তারা সবল নেতৃত্ব দেশকে মুক্ত করেছেন, বঙ্গবন্ধু ফিরে এসছেন। তখন একটা স্লোগান ছিল, চতুর্থতার সঙ্গে সেই স্লোগানটা ছড়িয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের সৈনিকদের মধ্যে। সেটা হচ্ছে, শেখ মুজিবকে চাও না স্বাধীনতা চাও। মানে মোস্তাক হচ্ছে এই উদ্যোক্তা। তার মানে এই যে শেখ মুজিবকে যদি বাঁচাতে হয় তাহলে স্বাধীনতার প্রশ্ন আপোষ করতে হবে। তার মানে এই যে স্লোগানটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চারজন জাতীয় নেতা বলেছিল যে না, আমরা শেখ বঙ্গবন্ধুকেও চাই, স্বাধীনতাও চাই। তার দুটি অর্জন করেছিল। তো সেই জন্য যখন ফিরে আসে বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা নিয়ে, তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। চারজন জাতীয় নেতা ছিল, বঙ্গবন্ধুর সঙ্গে পাশে ছিল। আপনি ছবিতে দেখবেন, যখন 10 জনে ফিরে আসে ঢাকায়, লক্ষ কোটি জনতার সামনে দেখেন বঙ্গবন্ধুর পাশে কিন্তু চারজনই আছে, মোস্তাকও আছে, কিন্তু এই চারজন জাতীয় নেতার সঙ্গে আছে, অন্য নেতারাও তার সঙ্গে আছে। এবং ওই দিনে এসে কিন্তু বঙ্গবন্ধু সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন একদিন পরে, এবং চারজন জাতীয় নেতার সঙ্গে ক্যাবিনেটে থাকেন। এবং চারজন জাতীয় নেতা, আমি আপনাদের বলতে চাই, 3.5 মাস, 3.5 বছর কি পরিশ্রম করেছে এই দেশ গড়ার কাজে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল জাতীয় সংসদে 2020-2021 অর্থ বছরের 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ এটি অস্বাভাবিক সময়ের স্বাভাবিক বাজেট বলছেন, কেউ বলছেন এই বাজেটে অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে অনেক ভাব ছিল কিন্তু ভাষার যথেষ্ট অভাব ছিল। কেউ এটিকে দুর্নীতি সহায়ক একটা বাজেট বলছেন, কেউ দুঃসময়ের আশাবাদী বাজেট বলছেন, নানাভাবে অভিযোগ করবার চেষ্টা করেছেন। কেউ বলছেন যে বাস্তবের সঙ্গে এর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এবং সবচেয়ে বড় হতাশাজনক বক্তব্য এসেছে অনেকের কাছ থেকেই, যে পরিস্থিতির মধ্যে গোটা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ এখন, সেই পরিস্থিতির কোনো ছোঁয়া এই বাজেটে ছিল বলে অনেকে মনে করেন না। যদিও পরের দিন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন যারা ব্যয় করতে চান না দেশে, তারা বিদেশ চলে যেতে পারেন, কিংবা যারা মনে করেন যে এই বাজেট ভালো নয়, তাদের জন্য তিনি বলছেন যে এত আয় নিয়ে চিন্তা, বা যারা আয় কোত্থেকে হবে সেটি নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন যে আগে ব্যয় পরে আয়ের কথা ভাবা যাবে, অর্থাৎ আয় নিয়ে আগে ভাববার কথা তিনি চিন্তা করছেন না, নিজেও ভাবতে চাইছেন না। সব মিলিয়ে এই বাজেট আসলে কেমন হলো, কি হওয়া উচিত ছিল আর কি হতে পারে, এখনও খানিকটা সংশোধন, সংযোজন, বিয়োজনের সুযোগ আছে, সেটিও মাথায় রেখে আজকের এই তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি ডিস্ট্রিক্ট গেস্ট ফেলো। স্বাগত আপনাকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তৃতীয় মাত্রায়। একটু সূচনায় শুনতে চাই, প্রতি বছরই আপনি বাজেটকে কয়েকটা শব্দে চিত্রায়িত করেন এবং সেটি সকল গণমাধ্যম লুফে নেয়, এবারও করেছেন। আমি একটু আপনার কাছ থেকে সূচনায় কয়েকটি শব্দ না, কয়েকটি বাক্য আসলে শুনতে চাই, যদি স্বল্প কথায় এই বাজেটকে চিত্রায়িত করতে বলা হয়। এবং এমন একটা পরিস্থিতিতে যখন গোটা পৃথিবী অন্ধকারের মধ্যেই আছে বলতে হবে, অনেকেই দুঃস্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাও অনেকে ভুলে গেছেন, প্রতিটি মানুষ এখন মৃত্যু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। সবাই বলছেন যে এই বাজেটটি এমন হওয়া উচিত যেখানে দরিদ্র মানুষদের দিকে অনেক বেশি নজর থাকবে, যেখানে স্বাস্থ্য বা জনস্বাস্থ্যের বিষয়ে অনেক বেশি নজর থাকবে। কিন্তু সব মিলিয়ে বাজেট যা দাঁড়ালো, এবং অনেকেই মনে করছিলেন যে প্রবৃদ্ধি বাংলাদেশে আগামী দিনের প্রবৃদ্ধির সংখ্যা 2-3 আনুপাতিক বিবেচনা থেকে শতকরা হিসেবে হবে, সেখানটা থেকে আগামী প্রজেকশনটাও 8.2% দেখছেন অর্থমন্ত্রী। তো সব মিলিয়ে একটু কয়েকটি বাক্য আপনার কাছ থেকে শুনতে চাই যে এই বাজেটটি কেমন হলো বলে মনে করছেন আপনি। ধন্যবাদ জিল্লুর। মানে এবারের বাজেটকে আমি এইভাবে দেখছি যে এটা একটা
অসাধারণ সময়ে একটা খুবই সাধারণ বাজেট হয়েছে, এইভাবে আমি বলেছি। আমি আপনাকে বলি কেন এটা অসাধারণ সময় এবং কেন এটা সাধারণ বাজেট। প্রথমে যেটা মনে রাখতে হবে যে এই বাজেটটি এখন যেটি প্রণীত হয়েছে এটা অত্যন্ত একটা প্রতিকূল পরিবেশের ভিতরে পরিণত হয়েছে। অর্থাৎ দেশের ভিতরে করোনার প্রাদুর্ভাব যে শুধু চলছে তা না, একটা বাজেট করার জন্য যে ধরনের কারিগরি প্রস্তুতির দরকার করে, বিশেষ করে তথ্য উপাত্তের যে দরকার করে, সেইটার বিশ্লেষণ করার যে সময় এবং সেই অর্থে মনোযোগ দরকার করে, সেটা কিন্তু দেশের ভিতরে ছিল না গত 2-3 মাসে। এবং আপনারা জানেন যে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের ভিতরে এই কথাটা স্বীকার করেছেন এবং তার পরবর্তী প্রেস কনফারেন্সে উনি এই কথাটা স্বীকার করেছেন যে অনেক সীমাবদ্ধতার ভিতরে এবং তথ্য উপাত্তের ঘাটতির ভিতরে ওনাকে এটা করতে হয়েছে। কেন সরকার এরকম সময় এটা করলো? কারণ অনেকেই আমরা বলেছিলাম যে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রপতির আদেশ ক্রমে বিভিন্নভাবে এটাকে একটি স্থান করা যায় যেখানে অল্প সময়ের জন্য আপনার সরকারের দায়িত্বে থাকতে পারে কর আরোপ করার জন্য। কারণ সংবিধান বলে যে আপনি অনুমতি ব্যতিরেকে কর আরোপ করতে পারেন না। সেইটার ব্যবস্থা করা যেত যে না, আইন অনুযায়ী সেটা এমন না। আমরা কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার আমলেও একাধিকবার আমরা এটা দেখেছি। সেহেতু সরকার তাহলে কেন এরকম সময় বাজেটটা দিল, যখন করোনা পরিস্থিতি কবে শেষ হবে এটা সম্বন্ধে কোনো সম্যক ধারণা নেই আমাদের, এবং এর ফলে কি ধরনের ক্ষতি কার, কোন খাতের, কোন ধরনের মানুষের কি সময়ের জন্য হয়ে গেল সেটারও পূর্ণ মূল্যায়ন আমাদের হাতে নেই। মানে ভবিষ্যৎটা তাহলে দেখা এই যাচ্ছে না, মূল্যায়ন ব্যতিরেকে ভবিষ্যৎটা দেখা যাচ্ছে না, যেখানে ভবিষ্যৎটা দেখা যাচ্ছে না। তাহলে কেন সরকার এরকম সময় এই বাজেটটা করলো? আমার মনে হয় সরকারের পক্ষ থেকে একটি রাজনৈতিক সংকেত দেওয়ার চেষ্টা হয়েছে, এবং রাজনৈতিক সংকেতটা হলো এই যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আস্থা হারানোর কিছু নেই, এবং আমরা শীঘ্রই এটা থেকে বেরোবো। এবং যে অনুমতিটা এটার পিছনে কাজ করেছে, যে ধারণাটা অনুমানটা এটাকে দিয়ে চালিত করেছে, সেটা হলো যে হয়তো বাংলাদেশে করোনা পরিস্থিতি খুব বেশি হলে জুন মাসের শেষের ভিতরতেই শেষ হয়ে যাবে, এবং তার ফলে এবং জুনের পরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব, এবং সেই স্বাভাবিকতার ফলে আমরা এর আগের যে ধরনের উন্নয়ন ধারায় ছিলাম সেটাও পুনঃস্থাপিত হবে। এইটা একটি অবাস্তব চিন্তা, এইটির সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। সো আমরা বলতে পারি যে এই যে অস্বাভাবিক অবস্থার একটা স্বাভাবিক বাজেট, মানে দেখানো হচ্ছে পরিস্থিতি সবটাই স্বাভাবিক। একদম এইটাও ওই যে আমি অসাধারণ সময় সাধারণ বলছি, আপনি অস্বাভাবিক সময় স্বাভাবিক বলছেন, ঠিক আছে, আপনি অনেক আরেকটু ভদ্রচিত ভাবে বললেন কথাটা, তো ঠিক আছে। এইটি অর্থাৎ আপনি দেখাতে চাচ্ছেন রাজনৈতিক ভাবে যে আপনার সবকিছু নিয়ন্ত্রণে আছে, দুশ্চিন্তা করার কিছু নাই, আমরা আস্থায় রাখবেন এবং খুব দ্রুতই দেশ এইটা থেকে বের হয়ে যাবে। এই যে একটা চিন্তার ভিত্তিতে এটা করা, এই চিন্তাটা বাস্তবসম্মত না, কারণ এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এটার জন্য এই মুহূর্তে পারিপার্শ্বিক যে বাস্তবতা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে করোনা শিখরের দিকে যাচ্ছে, হয়তো সেটাও যে যাচ্ছে, আরো শিখর কতদিন থাকবে উচ্চ চূড়াটা, সেটাও আমরা বলতে পারছি না, এবং নামতে কি সময় লাগবে তাও আমরা জানি না। যেহেতু আমরা কোনো প্রতিষেধকের চিহ্ন এখন পর্যন্ত দেখছি না, সেই ক্ষেত্রে আমরা আগামী কতদিন আমরা এই দূরত্ব বজায় রেখে কাজকর্মকে নিয়ন্ত্রণে রেখে চলবো সেটা পরিষ্কার না। এর চেয়েও বড় কথা হলো শুধু দেশ না, বিশ্ব এখন যে অবস্থার ভিতরে আছে, সেই বিশ্বতে আমাদের রপ্তানি পণ্য এবং আমাদের রেমিটেন্স আয়, এই দুটো বড় জায়গা, আর বৈদেশিক বিনিয়োগের কথা বললামই না, তাহলে এইটারগুলোর এখনো অনিশ্চিত ভবিষ্যৎ। এইরকম একটা সময়ে এইভাবে এটা উপস্থাপন করাটা একটু বাস্তবতা বিবর্জিত হয়ে গেছে, যদিও হয়তো চিন্তাটা ছিল ভালো, আশা সৃষ্টি করার, কিন্তু দুরাশা হয়ে যাচ্ছে বলে মনে হয়। না, আপনি যেমনটা বলছিলেন যে অর্থমন্ত্রী নিজেও বলছেন যে তথ্য উপাত্তের কিছু ঘাটতি ছিল, কিন্তু বাজেটের যদি আমরা মোটা দাগে যেসব ফিগার নিয়ে আলোচনা করি সেই সব ফিগারের দিকে তাকাই, তাহলে তো সেটা মনে হয় না যে কোথাও কোনো সংকট ছিল। কেননা যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, যে আকারের বাজেট করা হয়েছে, আমরা আগে শুনছিলাম যে একটা স্বল্প মেয়াদের অনেকেরই পরামর্শ ছিল যে 6 মাসের টার্গেট করে একটা কিছু দাঁড় করানো, 3 বছরের একটা মধ্যমেয়াদী পরিকল্পনা এবং 10 বছর মেয়াদের দীর্ঘমেয়াদী। এবং অর্থমন্ত্রীর প্রাক বাজেট দু একটা প্রেস কনফারেন্সে বা সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কথা বেরিয়েছিল যে তিনি সেই পথে হয়তো যাবেন, কিন্তু বাস্তবে যেটা দাঁড়ালো সেটা ঠিক আগের কথার সঙ্গে বা অন্যদের আশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
দেখুন এবং এবং জিল্লুর এবং আপনি অনেকগুলোই এটা ব্যয়টাও বাড়লো এবং ব্যয়ও বেড়েছে, প্রায় 13 ভাগ ব্যয় বেড়েছে সংকটকালের মধ্যেও। এবং সেই ব্যয়টাও আবার কতটা উন্নয়ন খাতে, সাধারণ মানুষের জন্য কতটা অনুৎপাদনশীল খাতে, সেই সব বিষয় নিয়ে প্রশ্ন থাকছে। জি, ডক্টর দেবপ্রিয় দেখুন মহান। আমি আপনাকে প্রথমে কাঠামোর উপরে কিছু বলি, পরিসংখ্যান এবং কাঠামো, তারপরে আমি সুনির্দিষ্টভাবে মানুষের কি আছে, কোন কোন গোষ্ঠী কি পেলো না পেলো, এটার যে রাজনৈতিক অর্থনীতি আছে সেটা জি। আমি আপনাকে একটু পরে বলছি। আমি আপনাকে বলছি যে কেন এটা স্বাভাবিক বা সাধারণ বাজেট হচ্ছে। সেটা হলো, প্রথম কথা আপনি পরিসংখ্যানের কথা বললেন, আপনি লক্ষ্য করে দেখুন যে এই বছরের এই বছরের যে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.2% হয়েছে, হুম হুম এইটা একেবারেই বাস্তবতা বিবর্জিত। কারণ হলো বিশ্বব্যাংক থেকে আরম্ভ করে অন্যান্যরা সবাই বলেছে 3% নিচে হবে, শেষ বিশ্বব্যাংক 1.6% বলেছে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট 1.6 বলছে। সিপিডির পক্ষ থেকে আমরা যে হিসাবটা করেছি, প্রথম প্রাথমিক অনুমতি, বিশেষ করে প্রথম 7-8 মাসের তথ্যের ভিত্তিতে আমরা 2.5% বলছি। আপনি লক্ষ্য করে দেখেন প্রথমবারের মতো প্রবৃদ্ধির সংখ্যাটা আমাদের পরিসংখ্যান ব্যুরো কিন্তু দেয়নি। এটার দায়িত্ব হলো পরিকল্পনা কমিশনের অধীনে পরিসংখ্যান ব্যুরোর এইটাকে হিসাব করার কথা। পরিসংখ্যান ব্যুরো এই হিসাব করে উঠতে পারেনি বলেই আমার ধারণা, আমার যেটুকু জানা। এবং তার ফলে অর্থ মন্ত্রণালয় যে এই এই হিসাবটা আমাদের সামনে নিয়ে এসেছে, এবং এইটা কোনো সময়ই যুক্তিগ্রাহ্য না, কারণ যে মন্ত্রণালয় খরচ করে তারা কখনো এই হিসাব রাখতে পারে না। এটা হলো স্বার্থের সংঘাত থাকে এটার ভিতরে। হুম হুম আপনি যদি দেখেন এই বাজেটকে আপনারা পড়বেন, মধ্যমেয়াদী পরিকল্পনা যে 3 থেকে 2021 2023 পর্যন্ত, সেটার সাথে মিলিয়ে আপনারা পড়বেন, এবং সেই দলিলটার ভিতরে আপনার আরো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বশেষ বছরের মূল্যায়নটা আছে ওটার ভিতরে, যদিও 2019-20 নাই। লক্ষ্য করে দেখেন, হুম হুম 2019-20 কোনো হিসাব সরকারের কাছে আদৌ নাই, কিন্তু সরকার মধ্যমেয়াদী পরিকল্পনার ভিতরে 5.2% এবং পরবর্তীতে 8.2% দিল। এই সংখ্যাগুলি কোনো হিসাব নিকাশের ভিত্তিতে, প্রকৃত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত না। 8.2% এই পরিসংখ্যানটি একটি রাজনৈতিক সংখ্যা, এটা কোনো অর্থনৈতিক সংখ্যা না। এবং এটাকে ওইভাবেই আপনাকে নিতে হবে যে এটা সরকার ব্যবহার করছে এক ধরনের উৎসাহ সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা বলেছি সিপিডির পক্ষ থেকে যে এই সংখ্যাটা আমাদের জন্য কাল হয়ে যেতে পারে, কারণ এই মুহূর্তে পৃথিবীব্যাপী সমস্ত উন্নয়নশীল দেশ চাচ্ছে যে বৈদেশিক সাহায্য, এবং বাংলাদেশও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এদের কাছ থেকে প্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলারের ডলার আনার ক্ষেত্রে আলোচনা চূড়ান্ত করার চেষ্টা করছি। এরকম সময় যদি আমি বলি যে আমার 5.2% হবে, ব্লুমবার্গ তো এটার উপর লেখা লিখেছে যে বাংলাদেশ হবে একটা অনন্য দেশ যখন পুরো পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে আর বাংলাদেশ 6% প্রবৃদ্ধিতে ঢুকে যাচ্ছে। তো আর আগামী বছর যদি 8 হয়, তাহলে তো আমার বৈদেশিক সাহায্যের কোনো প্রয়োজনই নাই। তাহলে তো বিদেশের মানুষ আমাদের সাহায্য করার কোনো প্রয়োজনই বোধ করবে না, কারণ আফ্রিকার দেশ এর চেয়ে বেশি অনেক কষ্টে আছে বলে, ভারতের চেয়ে বেশি কষ্টে আছে বলে, চীনও এর চেয়ে বেশি কষ্টে আছে, কারণ চীনেরও সংকোচন হয়ে যাচ্ছে আয় বলছে। তো এইটা আমাদের জন্য খুব রাজনৈতিক, যে চেতনার থেকে, যে উপকারের থেকে করতে চাইলাম, এটা রাজনৈতিকভাবে এটা আমাদের জন্য উপকারী হলো না। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সেটা হলো যে পরিসংখ্যানে যে সমস্যাটা হয়েছে সেটা দেখেন, এই যে 5.2% প্রবৃদ্ধি করতে গিয়ে ওই যে হিসাবটা আছে ওটা খুব সম্ভব 2.4 সারণী আছে ওই মধ্যমেয়াদী পরিকল্পনাতে, সেখানে দেখবেন যে ব্যক্তি খাতে বিনিয়োগকে দেখানো হয়েছে 12.7%। আর এই আগের বছর ছিল 22-23, আগামী বছর হবে আবার বলা হয়েছে যে 25.7, আজকে হয়ে গেল 12.7। তাহলে কি হয় আপনার বাংলাদেশে আসলেই ব্যক্তি খাতের বিনিয়োগের একটা দুর্ভিক্ষ এবং খরা চলছে, যে এই রকম পতন ঘটেছে, এবং ব্যক্তি খাত 12.7 যখন অর্ধেক হয়ে গেছে গত বছরের তুলনায়, আর আপনার প্রবৃদ্ধি আছে 5.2, এটা কোন পরিসংখ্যানবিদ আপনাকে এটা মানবে আপনি বলেন? আগামী বছর আবার 12.7 হঠাৎ করে আবার 25.4 চলে যাবে, 2 গুণ হয়ে যাবে, এটাই বা কেমন করে হলো? অর্থাৎ যেটা হয়েছে, একটা অস্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিক করতে গিয়ে পরিসংখ্যানগুলো এখন ঠিক অবস্থার ভিতরে নাই।
এবং না, এইটার কিন্তু ফলে কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এটাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা কেন সরকার করবে, সেটা আমার প্রশ্ন। মানে সরকার তো অনেক ক্ষেত্রে, আপনার অর্থনীতিবিদরা বা অনেকেই, গণমাধ্যম অনেক সমালোচনা করছিল বাংলাদেশের অর্থনীতির নানা দিক নিয়ে, গত কয়েক মাস তো বেশ সমালোচনা হয়েছে। সেখানটা থেকে এই কোভিড-19 পরিস্থিতির সুযোগও তো সরকারকে একটা করে দিল যে হ্যাঁ, এর দায় আসলে কোভিড-19-এর উপরে পুরোপুরি চাপানো যায়, গোটা বিশ্বই চাপিয়ে দিচ্ছে। সেখানটা থেকে সরকার কেন সেই দায় না চাপিয়ে কোভিডের উপরে কেন এরকম আশাবাদ, মানে আশা জাগা নিয়ে একটা বাজেট দেবে, এবং কেন মানুষকে এরকম আশার সঞ্চার করছে? রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে দেখেন জিনিসগুলো, আপনি আমি হয়তো একটু ভিন্নভাবে দেখি। রাজনৈতিক নেতৃবৃন্দ দেখে যে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে এটা সব শেষে এসে হয়তো নেতৃত্বের প্রতি এক ধরনের অঙ্গুলি তোলা হয় কিনা। সেই জন্যে করোনা যদিও আমার নিজের সৃষ্টি না, কিন্তু করোনা যে হয়েছে এটা থেকে হয়তো একটা অপরাধ বোধের ভিতরে আমি থাকতে পারি। এবং কিন্তু সাধারণভাবে আমার মনে হয় বাংলাদেশে গত কয়েক বছরের এই দশক যদি নাও বলি, একটা সংস্কৃতি গড়ে উঠেছে অস্বীকার করার মনোভাব। অস্বীকার করার মনোভাব, তথ্য উপাত্তের প্রতি এক ধরনের অনীহা এবং সমালোচনাকে গ্রহণ না করার মনোভাব। এর ফলে যেটা হয়েছে, আমরা সব সময় একটা শব্দ আছে না, আপনি কি করেন, আলোচনা করেন তৃতীয় মাত্রাতে, আর কেউ কেউ করে এটাকে বলে যে ভালোচনা করে, খালি ভালো 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 বলে। এটার ফলে এক ধরনের সংস্কৃতির সৃষ্টি হয়, তুষ্টিবাদী সংস্কৃতির সৃষ্টি হয়, যেটাতে আমাদের প্রকৃত সমস্যাকে দেখা থেকে আমাদের সুযোগ দেয় না। অর্থাৎ যেমন আমি আপনাকে উদাহরণ বলি, যদি বলেন যে সূর্যের তাপ অনেক বেশি, তো আপনি কি সূর্যের তাপের দায়িত্ব নিচ্ছেন? আপনি যেটা দায়িত্ব নিবেন, ওই গরম থেকে বাঁচার ক্ষেত্রে আমি ব্যবস্থা নিচ্ছি কিনা। তাপের জন্য তো আপনাকে কেউ অপরাধী ধরবে না। অর্থাৎ করোনা হওয়ার কারণে আমি তো কেউ সরকার বা নীতি নির্ধারক বা অন্য কোনো নাগরিককে আমরা দায় দোষ দিচ্ছি না। দিচ্ছি, যেখানে দায় দোষ দিচ্ছি সেটা হলো যে এটা থেকে বাঁচার জন্য আমার পদক্ষেপগুলো আপনি নিয়েছেন কি নিচ্ছেন না। বুঝেছেন আমি আপনাকে জি, জি, আলগা জি, করতে পেরেছি জি, এটা? জি। অনেক ক্ষেত্রে এটা আলগা করা যাচ্ছে না। এবং আমি বলি এটার একটা বড় কারণ হলো যে যখন আপনি এই পুরো প্রক্রিয়াটাকে একটা আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার ভিতর ঢুকিয়ে ফেলেন, এবং যখন আপনার মুক্ত রাজনীতিতে যেখানে আপনার জবাবদিহিতার প্রক্রিয়াটা একটু স্তব্ধ হয়ে যায়, একটু স্থিতিশীল, তখন আপনার এগুলি করার প্রবণতাটা বাড়ে এবং এটা দিয়ে আপনি পার পেয়ে যাবেন বলে আপনার এরকম একটা মনোভাব আসতে পারে। এখানে কেউ কেউ বলেন, যারা এই বাজেটের পক্ষে বলবার চেষ্টা করছেন বা অনেকে বা সমালোচনাটাকে বিবেচনায় নিতে চাইছেন, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে হিসেব নিকেশ বা যে ধারণা উপস্থাপন জনগণের সামনে সংসদে উত্থাপন করা হচ্ছে, সেগুলো সবই ঠিক আছে। সংকটটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার একটা সংকট তৈরি হয়েছে। মানুষ আসলে বিশ্বাস করতে চাইছে না, ভালোটাও এখন বিশ্বাস করতে চাইছে না। ব্যাপারটা কি সেরকম? না, আপনাকে তো জিল্লুর আমি এটাই বললাম যে আপনি যদি দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ বলি। সেটা হলো যে এটা বোধহয় 98 সালে, 98 সালে সকালবেলা ফোনে আমি ধরে দেখি যে তৎকালীন অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব ফোন করেছেন, প্রয়াত কিবরিয়া সাহেব, তার প্রতি সম্মান জানিয়ে বলছি। সেটা হলো যে উনি বলছেন যে দেবপ্রিয়, আপনি কালকে রাত্রে যে বললেন এবং এই যে পত্রিকা আজকে ছাপা হয়েছে যে আমার বাজেট বক্তৃতার সাথে এই একটা সংখ্যার সাথে সংক্ষিপ্ত বাজেট বিবৃতি যেটা আছে এই সংখ্যাটা মিলছে না। আপনি এটা কি বললেন আমাকে একটু বুঝিয়ে বলেন তো। দেখুন, লক্ষ্য করে দেখুন, জি। একটা সংখ্যা ওনার বক্তৃতার ভিতরের সাথে বিবৃতির ভিতরে মেলেনি বলে আমি উল্লেখ করেছি, এটাতে উনি বিচলিত হয়ে ফোন করছেন যে ওনার বক্তৃতার বিশ্বাসযোগ্যতাটা যেন নষ্ট না হয়ে যায়। খেয়াল করে দেখেন, এইটা হলো সংস্কৃতি, এটা হলো সংস্কৃতি। আর এখন আপনি যেটা করছেন সেটা হলো আপনার যা যেরকম ভাবে মনে চায় সেই রকম ভাবে রাজনৈতিক সংখ্যা আপনি ব্যবহার করছেন, কেউ আর এটার ভিতরে মাথাই ঘামাচ্ছে না। দেখুন এই যে দেখুন কি হলো ঘটনাটা, আমাদের এই প্রবৃদ্ধির হিসাব এমন একটা জায়গায় আপনি নিয়ে আসলেন যে হিসাবের কোনো বস্তুগত ভিত্তি নাই। আপনার ব্যক্তি খাতে আপনার ঋণ প্রবাহ বাড়ছে না, আপনার পুঁজিপূর্ণ আমদানি হচ্ছে না, আপনার ব্যক্তি বিনিয়োগ হচ্ছে না, আপনার বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবহার বাড়ছে না, আপনার শ্রম নিয়োজন বাড়ছে না, কিন্তু আপনার প্রবৃদ্ধি হয়ে যাচ্ছে। আপনার রাজস্ব আদায় হচ্ছে না, এত আয় হচ্ছে কিন্তু রাজস্ব আদায় হচ্ছে না। তাহলে আপনার একটা বিকট পরিস্থিতির সৃষ্টি হলো। এই যে সংখ্যা নিয়ে সমস্যা হলো, এটার ফলে সরকার যে আরো ভালো কাজগুলো করছে, আরো যে সঠিক নীতিগুলো নিচ্ছে, জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সেইগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেল। অর্থাৎ কি, এখন যদি কালকে কেউ বলে যে আসলে নেত্রী যে মানুষকে 2500 টাকা করে দিয়েছে, তার ভিতরে আসলে 50% মানুষই হলো ভুয়া,
তখন আরেকজন দাঁড়িয়ে বলবে হ্যাঁ হ্যাঁ প্রবৃদ্ধির হিসাব ঠিক দিতে পারে না, আর তো ভুয়া তো হতেই পারে। বুঝতে পারছেন কিরকম জায়গায় চলে যাচ্ছে? এবং এই এবং কালকে আমার করোনার টেস্ট নিয়ে আমার এখন শুরু হয়ে গেছে। আপনি দেখেছেন যে জাপান থেকে আমাদের ফ্লাইট বন্ধ করে দিল। জি। কারণ কি? কারণ বাংলাদেশ থেকে করোনার ভুয়া সার্টিফিকেট যাচ্ছে। হুম, হুম। আপনি দেখেন এইরকম ধরনের যদি ২ নম্বরই বা আমাদের এরকম ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়, তাহলে সাধারণভাবে আমরা নীতি নির্ধারক যারা, নীতি পর্যালোচক যারা আছি, তারা আমরা বলি আপনি যে নীতি নিচ্ছেন তার যদি তথ্য উপাত্ত সঠিক না থাকে, তাহলে আপনার যে নীতিটা নিচ্ছেন সেটা নীতিটা নির্ধারণের ক্ষেত্রেও আপনার সমস্যা হয়ে যাবে। যেমন হলো, আপনার যদি পূর্ণ মূল্যায়ন না থাকে যে বাংলাদেশে এইবার এই করোনার কারণে নতুন দরিদ্র কারা হলো, এরা কি আমার প্রথাগতভাবে গ্রামের দরিদ্র মানুষ? এরা কি আমার শহরের প্রথাগতভাবে ভাসমান মানুষগুলো, বস্তির মানুষগুলো? এরা কি আমার গার্মেন্ট সেক্টরের মানুষ, নাকি আমার নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবী এবার আমার নতুন দরিদ্রের ভিতর ঢুকে গেল? তাহলে আমি কার জন্য ব্যবস্থাটা নিব? আমি তাহলে অর্থায়নের সংস্থান কার জন্য করব? এইটার বড় ধরনের সমস্যা চলে গেছে। আমি মনে করি এটা খুবই দুঃখজনক। এটা সুদূর প্রসারী প্রভাব আছে। কারণ সংখ্যা পরিসংখ্যান হলো এক ধরনের, হলো আমরা বলি পাবলিক গুড। অর্থাৎ আপনি যেরকম ভাবে আকাশে বাতাসে পানি পান করাটা, পানিকে যেমন আপনার পরিশুদ্ধ রাখার কথা, পরিসংখ্যানকে আপনার পরিশুদ্ধ রাখার কথা। এইটা যদি ঠিক না থাকে, আগামী দিনে আমাদের বিশ্ববাজারের যে সংকেতগুলো আমরা দেই, যে সেগুলি এক ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করি। এবং আপনি তো ইতিমধ্যে ৮.২% প্রবৃদ্ধি হলে জি। আমাদের তো আমি একটা বিদেশের কোনো জিনিস আপনার কাছ সাহায্যের থেকে দরকারই বুঝতে নেই। আমি একটা জিনিস আপনার কাছ থেকে বুঝতে চাইছি যে কেন আমরা অর্থনীতি বা উন্নয়নের আলোচনায় এই প্রবৃদ্ধির বিষয় থেকে বেরোতে পারছি না। পৃথিবীর অনেক দেশই বলছে যেখানে যে এখন আসলে প্রবৃদ্ধি কেন্দ্রিক, অনেক ব্যক্তিবর্গ বলছেন, আমরা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা বলতে পারি, যে প্রবৃদ্ধি কেন্দ্রিক যে অর্থনীতি সেটি দিয়ে আসলে খুব একটা কিন্তু অর্থনীতির যে কোনো ছাত্র আপনাকে বলবে প্রবৃদ্ধির ধারণাটা একটি প্রাগৈতিহাসিক ধারণা। কারণ এটা যদিও এক ধরনের অর্থের, মানে কি ধরনের সম্পদ তৈরি হলো তার একটা মূল্যায়ন করে একটা বছরের ভিতরে, কিন্তু সবাই এখন জানে যে শুধু সম্পদ তৈরি করাটা বড় কথা না, কে কত পেল এটা অনেক বড় কথা। এবং এই সম্পদ সৃষ্টি করার জন্য মানব সম্পদের উন্নয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনি দেখবেন এই প্রবৃদ্ধির অর্থনীতি থেকে এরপর আমরা বেসিক নিডে এসেছি, অর্থাৎ মানুষের ন্যূনতম প্রয়োজন, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের আলোচনায় এসেছি। তারপরে আমরা মানব সম্পদ উন্নয়নের আলোচনায় এসেছি। তারপরে আমরা অমর্ত্য সেনের মতো এন্টাইটেলমেন্টের আলোচনায় এসেছি, অর্থাৎ কার কত সক্ষমতা এবং তার কত প্রাপ্য, সেইটার ভিতরে আমরা এই আলোচনার ভিতরে এসেছি। সেহেতু এবং যার ফলে যা হয়েছে, এই প্রবৃদ্ধি সম্বন্ধে আমাদের যে সিজোফ্রেনিক প্যারানয়া যেটাকে বলে, হ্যাঁ, এক প্যারানয়ার বাংলা কি আমি জানি না, এক ধরনের মানসিক মানে আবদ্ধতার সৃষ্টি হয়েছে। এইটার ভিতর দিয়ে এটা একটি প্রাগৈতিহাসিক ধারণা। কারণ বাংলাদেশে এই উচ্চ প্রবৃদ্ধির আমলে আপনি ওই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়নটা দেখবেন, সরকার যেটা ৩ দিন আগে ছেড়েছে, সেখানে দেখা আছে ২০১০ সালে আমাদের যেই ১০% রাজস্ব আদায় হতো, এখনো সেই ১০%ই রাজস্ব আদায় হয়। আমরা সবাই বলি যে বিরাট বাজেট, অভিলাষী বাজেট, আসলে তা না। আমাদের যে আগে যেইটুকু আমরা সরকারি ব্যয় করতাম দেশজ আয়ের, মাত্র ১% গত ১০ বছরে আমার বেড়েছে। আর ব্যক্তিক বিনিয়োগও সেই একই জায়গায় এবং অনেক ক্ষেত্রে নিচে নেমে গেছে। সেহেতু আর্থিক খাতে, মানে যেইটার ভিতরে ভিত্তি করে আপনি প্রবৃদ্ধির কথা বলেন, তা হয়নি। এই সময়কালে বাংলাদেশে আমাদের ভোগ বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এত নিরাপত্তা বলয় থাকার পরেও এই ভোগ বৈষম্যের চেয়ে বেশি আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে, এবং আয় বৈষম্যের চেয়ে অনেক বেশি সম্পদের বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এখন দ্রুততর সময়ে ধনী সৃষ্টি করার দেশের সর্বোচ্চ পর্যায়ে আছে। এবং যেই সমস্ত মূল্যায়ন হয়েছে পৃথিবীতে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ধনী এবং দরিদ্রের পার্থক্য ঘুচিয়ে আনার জন্য, পার্থক্য থাকবে কিন্তু সেটা কমানোর জন্য কোনো ধরনের নিষ্ঠা বা নীতিনিষ্ঠতা দেখা যাচ্ছে না। আপনি সেই আঙ্গিক থেকে বাজেটকে মূল্যায়ন করে দেখেন, আপনি কি করলেন দেখেন। একদিকে আপনি ভালো কাজ করলেন, যে আমরাও সিপিডি থেকে বলেছি যে আপনি করের হার কমিয়ে নিয়ে আসেন, যাতে করে নিম্নবিত্তের হাতে মানে বাজারে ব্যবহারযোগ্য সম্পদ থাকে, বিনিয়োগ ব্যবহারযোগ্য সম্পদ থাকে। কিন্তু দেখুন, আপনি যেই হারে করা হয়েছে তাতে নিচের লোকেরা যতখানি ছাড় পেল তার চেয়ে অনেক বেশি উপর দিকে ছাড় পেল। তার চেয়ে বড় কি করলেন আপনি? তার চেয়ে বড় করলেন যে এতদিন আমরা যারা
মানে নীতিনিষ্ঠভাবে সবাইকে একদম কর দিলাম, আপনি তার বিপরীতে আপনি 10% হারে যারা এতদিন খেলাফি হয়ে রইল, যারা অনেক সময় বৈধ এবং অবৈধ সম্পদকে লুকিয়ে রাখলো, তাদের আপনি এত বড় সুযোগটা দিলেন, জেনে সুযোগটা দিলেন যে এটা দিয়ে কোনো উপকার হবে না। কারণ হলো পৃথিবী আমাদের বাংলাদেশে কত এখন, একমাত্র ওই কেয়ারটেকারের আমলে 10-11 পরে আমাদের 9,000 কোটি টাকার মতো এসেছিল বোধহয়, আর এটার ভিতরে 1600 কোটি টাকার ভিতরে 900 কোটি টাকা সেই এরপরে সময় তার হয়তো সারা এসেছিল দেননি কেউ কখনো। আমাদের ওখানে। আর এটা তো এরপরে তো কেউ দাঁড়ায় দেয় নাই, কারণ হলো এই তো এইরকম একটা অবস্থায় আপনি দেখেন যে আপনি কোনখানে এখানে দিবেন। আপনি দেখেন আরেকটা জায়গা, এইটাকে দাঁড় করানোই দরকার ছিল বাজেটটাকে করোনা মোকাবেলাকে কেন্দ্র করে, কিন্তু আমরা সকলে বললাম স্বাস্থ্য খাতে বরাদ্দ, তো সকলেই বললেন, তারপরে বললেন বাড়ানো হয়েছে। আপনি ভালো করে এই সংখ্যা দেখেন, এইবার বাড়ানোর পরেও দেশজ আয়ের 1% নিচে, সমস্ত দরিদ্র দেশগুলোর যে গড় তার নিচে বাংলাদেশ। তো আমি কি প্রবৃদ্ধি করলাম যেখানে আমার বাংলাদেশের সবচেয়ে বিত্তশালী ব্যক্তিরা একটা ভেন্টিলেটরের অভাবে মারা যায়? এটা কিরকম কথা? আমি একটু আপনি দেখেন এই এই বাজেটে যে বাড়িয়েছে, আমি হেলথেরটা একটু বলে নিই, জি জি স্বাস্থ্য খাতের টাকা, এবং যেটাতে বাড়িয়েছে তারপরে ওটা 5%, 5.15% মোট বাজেটের, এই মানে এটার ভিতরে। এবং গত 5 বছরে স্বাস্থ্য খাতে টাকা ব্যবহারের হার ক্রমান্বয়ে কমে এটা 100 টাকা দিলে 80 টাকা খরচ করতে পারে। সেটাই, বাংলাদেশে এই সেটি মুহূর্তে কিন্তু অর্থমন্ত্রী নিজেও 100 টাকা বলেছেন, খরচ করলে, অর্থমন্ত্রী বলছেন যে আমি আপনি যদি বরাদ্দ কেন দিব, আমি বরাদ্দ দিলে তো ব্যয় করতে পারে না, সেই প্রশ্ন কিন্তু সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী নিজেও বলেন। সেটা তো আমি আসছি, এই পয়েন্টে আসছি, কিন্তু আমি বলি বাংলাদেশে আপনারা জানেন কিনা 100 টাকা যদি আপনি খরচ করেন চিকিৎসার জন্য, তার 75 টাকা আপনার ব্যক্তিগত ব্যয়, 25 টাকা সরকারের কাছ থেকে যায়। এই সংখ্যাটা ভুটানের জন্য হলো 13 টাকা জনগণ দেয়, মানে 87 টাকা সরকার দেয়। হ্যাঁ, পাকিস্তানে হলো 50% সরকার দেয়, 50% তাদের নাগরিকদের দেয়। ভারতে এটা সংখ্যা হলো 70%, 60%। তো বাংলাদেশে এটা 75%। দেখেন, তার মানে হলো বাংলাদেশ এমন একটা প্রবৃদ্ধি আপনি করলেন যেখানে আপনার বিল্ডিং হয়েছে। দেখেন এই যে এরকম একটা সময় যে আমার কমিউনিটি ক্লিনিকগুলো কাজে আসতো না, তো কাজ তো করতে পারলো না, আমরা সেই রকম ভাবে ব্যবহার করতে পারলাম না। তাহলে আমি কি স্বাস্থ্য সেবা তৈরি করলাম গত 10 বছরে বা তার 15 বছরে, যার ফলে এইরকম একটা সাধারণ অক্সিজেনের অভাবে আমার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে পারছে না আমার ডিস্ট্রিক্টের ডাক্তাররা। এইটা একটা বড় বিষয় কিন্তু। এবং তার ভিতরেও দেখেন, আপনি যখন এগুলি করবেন তখন আপনি বললেন যে বলা হচ্ছে টাকা দিলে ব্যবহার করতে পারে না। আমি তো আরো বলবো যে টাকা দিলে আপনি 500 টাকার জিনিস 5,000 টাকায় কিনছেন, তাহলে তো আমার তারপরে খরচ শেষ হয় না, তারপরে খরচ করতে পারে না, তারপরে খরচ শেষ হয় না। তার মানে হলো, তাহলে আপনাকে আমি বাজেটের আরেকটা আঙ্গিকের কথা বলি, এটা আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি। 2001 সরকার যখন 2010 সালে আসে, তারপরে প্রথম 2-3 বছর এটার সংস্কারের একটা উদ্যোগ ছিল, নতুন পদ্ধতি, নতুন প্রতিষ্ঠান শক্তিশালী করা, সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। ক্রমান্বয়ে এই উদ্যোগ নিস্তেজ হয়ে গেছে। এটা বাংলাদেশে রাজনৈতিক জবাবদিহিতার দুর্বল হয়ে যাওয়ার সাথে সম্পর্ক আছে কিনা সেটা আমি আজকে এই আলোচনায় বলছি না, বা নাগরিকরা সামাজিক জবাবদিহিতা কার্যকর করতে পারে নাই বলে হচ্ছে না কিনা সেটাও আমি বলছি না। আমি বলছি যে এটা হয়েছে, যার ফলে আপনি দেখুন আজকে এই ব্যয় কাঠামোকে ধারণ করার জন্য সরকারের আপনার যে ঘাটতি হবে, যেটা 6% বলছে, আমরা অনুমান করি এটা আরো বাড়বে, কারণ হলো রাজস্বের যে প্রাক্কলন করা হয়েছে সেটা বাস্তবসম্মত না। 1 বছরের ভিতরে রাজস্ব 1.5 গুণ হয় না, এটা সবাই জানে। এটাও পরিসংখ্যানের বিষয়, কারণ হলো আপনি সংশোধিত বাজেটের ভিত্তিতে এইটা প্রাক্কলনটা করেছেন। যদি তাই হয়, আপনার 60% হবে অভ্যন্তরীণ উৎস থেকে আপনি নেবেন, তার আপনি প্রায় 45%-র মতো নেবেন হলো আপনি ব্যাংকিং খাত থেকে। যে ব্যাংকিং খাতকে আমি বারবার বলছি এটা একটা এতিম প্রতিষ্ঠান খাত হয়ে গেছে, এর দেখভাল করার কোনো দায়িত্ব কেউ নেয় না, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও এটার যত্ন নেয় না। তো সেই ক্ষেত্রে এই টাকাটা কিভাবে আপনি নেবেন যদি ব্যাংকিং খাতে সংস্কার না করেন? তো ব্যাংকিং খাতে তো সংস্কারের কথা বলে এতদিন করেন নাই, এবং ব্যাংকিং একটা কমিশন করতেও করতে পারেন নাই। তো দেখুন,
রাজস্ব কাঠামোর ভিতরেও আপনি কোনো সংস্কার করলেন না। স্থানীয় সরকারের মাধ্যমে এখন ত্রাণ বিতরণ হবে, তাদের কোনো ক্ষমতায়িত হয়নি, তাদের সক্ষমতা বৃদ্ধি হয়নি। আপনি যে টাকা ব্যবহার করছেন, সেই টাকা ব্যবহার করতে পারছেন না। আপনি দেখেন গত বছর বৈদেশিক সাহায্যের ব্যবহারের হার কমে গেছে। অথচ এইবার যদি আপনার কোনো কিছুতে জোর দিতে হয়, তার একটা অন্যতম জায়গা হবে যে জমে থাকা বৈদেশিক সাহায্যগুলো আছে, সেগুলো আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যবহার করা। এবং এইটার ব্যাপার ছিল। সেটা তো আপনি সংস্কার করলেন না। দেখেন, আপনি এমন একটা কাঠামো দাঁড় করান নাই, যেটার ফলে এমনকি রাজনৈতিক সংস্কার করেন নাই, বা রাজনৈতিক অংশগ্রহণে একটা শূন্যতা রয়ে গেল, যার ফলে পুরো করোনা পরিস্থিতিকে আমার সরকারকে মোকাবেলা করতে হচ্ছে প্রশাসনিক পদ্ধতিতে। এমনকি সরকারকে নিজস্ব ক্ষমতাসীন দলকেও অবসায়নে রাখতে হয়েছে। দেখুন, তাহলে দেশের ভিতরে তো আসলে একটা বড় ধরনের প্রাতিষ্ঠানিক ঘাটতি রয়ে গেছে। এই প্রাতিষ্ঠানিক ঘাটতিটা মোকাবেলা করার জন্য এই করোনা পরিস্থিতি একটা সুন্দর সুযোগ এনে দিয়েছিল সরকারের জন্য, নেত্রীর জন্য। এবং এইটাকে, এই সুযোগ, এই দুর্যোগকে সুযোগ হিসেবে ব্যবহার করে যেই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা ছিল, কারণ এখানে তো অনেক ক্ষমতাবান গোষ্ঠী এটার ভিতরে আছে, তাদেরকে নড়াচড়া করার রাজনৈতিক শক্তিরও অনেক সময় শক্তি থাকে না। তো তখন এইটাকে ব্যবহার করার একটা সুযোগ ছিল। আমি বলছি, ওই যে অস্বীকারের মনোভাব, আমি সবকিছু ঠিক আছে, এর চেয়ে ভালো পরিস্থিতি আর নাই, এই জিনিসটা আমরা দেখাতে গিয়ে আমরা আসলে মধ্যমেয়াদে একটা টেকসই উন্নয়নের আরেকটা সুযোগ কি আমরা হারালাম কিনা, সেটি আমার ভয় লাগছে। এই কোভিড-19 পরিস্থিতির কারণে যে সংকটগুলো তৈরি হবে বা হচ্ছে, আমরা যদি মানুষ বেকার হয়ে যাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে, এইসব জায়গাগুলো দেখতে চাই, দরিদ্র মানুষের অবস্থা কি দাঁড়াবে, সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা হয়েছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যথেষ্ট করা হয়নি, কারণ আপনি তো স্বীকারই করেন না যে করোনা পরিস্থিতিতে অর্থনীতিতে বড় ধরনের মানে বড় আঘাত এসেছে। আপনি তো এটা স্বীকারই করছেন না। সেহেতু আপনি মনে করছেন এটা একটা একটা সাময়িক প্রক্রিয়া। কিছু মানুষকে খেতে দিলে পরে, এখন কিছু মানুষকে হয়তো এই 2000-3000 টাকা দিলে পরে হয়তো এটা কেটে যাবে। আসলে তো তা না। এটা একটা লম্বা একটা সময়, আমাদের এইটা থেকে কাটিয়ে উঠতে, পুরনো জায়গায় ফিরে যেতে অনেক সময় লাগবে। এবং এটা শুধু আমার ব্যাপার না, এটা পৃথিবীর ব্যাপার। এটার সাথে এই জিনিসটার অনুধাবনটাই নেই, বা থাকলেও এটাকে আমরা প্রকাশ করছি না। দেখুন, আপনি বাজেটে কি করার ছিল, দেখুন আপনি কি করলেন। আপনি কালো টাকাকে সাদা করার জন্য 10% হারে দিয়ে দিলেন। কি বিকল্প করা যেত? আমি বিকল্প আপনাকে বলছি। সাউথ আফ্রিকাতে করেছে, অন্য অনেক দেশে করেছে। করোনা একটা সংগতি ফান্ড তৈরি করেছে। এটা ব্যক্তি এবং সরকারের যৌথভাবে করেছে। অর্থাৎ যদি আপনি ওই ফান্ডে টাকা দেন, কারণ তারা বুঝেছে যে সরকার একা এটাকে মোকাবেলা করে উঠতে পারবে না, তাদের ব্যক্তি খাত, এনজিও, নাগরিক আন্দোলন, এগুলোকে সবগুলোকে একত্রিত করতে হবে। সেই জন্য তারা এমন একটা ফান্ড তৈরি করেছে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে, যেখানে আপনি টাকাগুলো দিলে পরে আপনাকে কর রেয়াত দিবে সরকার, আর ওটাকে ব্যবহার করার ব্যবস্থা করবে বেসরকারি পদ্ধতি সরকারের সহযোগিতায়। এবং যেই মুহূর্তে আপনি যত টাকা দিচ্ছে, প্রতি মুহূর্তে ওয়েবসাইটে আপনার ওই টাকার, তার লোকটার নাম সহ উঠছে। আরেকদিকে প্রতি মুহূর্তে আপনার দেখা যাচ্ছে যে কোনখানে ওই টাকাটা কিভাবে বিলি হচ্ছে, এবং স্থানীয় পর্যায় থেকে আপনার জবাবদিহিতাতে ওটা আসছে। তো আমরাও তো করতে পারতাম, তাই না? আমরা তো এরকম একটা ফান্ড করতে পারতাম, যে ফান্ডে টাকা দিলে পরে সরকার বলতো যে ওইটা বিনা প্রশ্নে নিব, অথবা তোমার আয়কর রেয়াতের ভিতরে এই টাকাটা তোমার মাফ হয়ে যাবে। দেশের থেকে নিব, বিদেশ থেকে নিব। এবং ছোট বাচ্চা স্কুলের থেকে, আমাদের মাইনার থেকে করে একটা জাতীয় জাগরণ করার সুযোগ ছিল, কারণ এটা একটা জাতীয় উদ্যোগের ভিতরে এটা নেওয়ার ছিল। দ্বিতীয়ত দেখেন, আপনি জিজ্ঞেস করছেন যে কর্মসংস্থান ইত্যাদি। কর্মসংস্থানের তো এখন মানে কর্মহীনতার তো নতুন মাত্রা যুক্ত হচ্ছে। দেখুন, যেই ছেলেগুলো, তরুণীগুলো প্রাইভেট টিউশনি করে এই সমস্ত মেসে থাকতো ঢাকাতে, গ্রামের থেকে, মফস্বল থেকে এসে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, তাদের মতো তারাও কিন্তু বেকার হয়ে গেল, বুঝছেন? একটা অদ্ভুত ধরনের নতুন বেকারত্ব সৃষ্টি হচ্ছে। একে আমরা বলি যে দ্বিতীয় স্তরের বেকারত্ব, অর্থাৎ টার্সিয়ারি সেক্টরে হচ্ছে। অর্থাৎ আপনি একজনের সাথে সংযোগে একটা কাজ করতেন, যেই বাসাতে আপনি টিউশনি করতেন, ওই ব্যক্তির কিন্তু আয় নেই। ওই ব্যক্তির আয় নেই, কারণ হলো ওই ব্যক্তির প্রতিষ্ঠানের ভিতরে আয় নেই। এবং এরা কিন্তু প্রথাগতভাবে আমাদের যে দরিদ্র, তারা না কিন্তু। ধরুন আপনি সংবাদপত্র জগৎ, পৃথিবীতে যেটা হয়েছে, সংবাদপত্র জগতের খুব ভালো বেতন নিয়েই সাংবাদিকরা কাজ করতেন, কিন্তু সংবাদপত্রের যেহেতু চাহিদা কমে গেছে, সেহেতু সংবাদপত্র জগৎ থেকে ছাঁটাই
শুরু হচ্ছে। এই সাংবাদিকরা কিন্তু সেই অর্থে কিন্তু প্রথাগত বেকার না। তো আপনি এই মানুষগুলোর জন্য কি সুরক্ষা দেবেন? আমাদের প্রস্তাব আমি যেটা করেছিলাম সেটা হলো যে আপনার এক ধরনের নিবন্ধন ব্যবস্থা চালু করতে হবে। অর্থাৎ প্রত্যেকে, কারণ নিম্ন মধ্যবিত্ত আপনার কাছে রাস্তায় এসে 10 টাকা কেজির চাল কিনতে পারে, কিন্তু 10 টাকার খয়রাত নিবে না। তো তখন সেইটার যদি আপনি নিবন্ধন করতেন, তাহলে ওই নিবন্ধনের মাধ্যমে, স্বঘোষণার মাধ্যমে আপনার ধারণা হতো দেশের ভিতরে এই মুহূর্তে কর্মপ্রার্থী, আমি চাকরি প্রার্থী বলছি না, কর্মপ্রার্থীর সংখ্যা কত, এবং তাদের জন্য আমি কি ধরনের ব্যবস্থা নিতে পারি, ব্যক্তি খাতের সাথে কি আলোচনা করতে পারি, এমনকি বিদেশে মানুষ পাঠানোর ক্ষেত্রে এটা চিন্তার ভিতরে আসবে। নতুন ধরনের বেকারত্ব হলো আপনার বিদেশ থেকে যারা ফিরে আসছে, অনাবাসী শ্রমিকরা বা কর্মকর্তারা, এদের আপনি কিভাবে ধারণ করবেন বলেন? তাদের যে পুঁজি, তাদের যে সঞ্চয়, তার বড় ভাগই কিন্তু তাদের ভোগে চলে গেছে। তাদের বাড়িঘর ঠিক করেছে, তারা বিয়ে শাদী দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, ছেলেমেয়েদের হয়তো পড়াশোনা করিয়েছে, তাদের দারিদ্র পরিস্থিতি কমেছে, তার সঞ্চয় কতখানি আছে যে সে এইটাকে কাটিয়ে উঠবে। এই জন্যই একটা বড় বিষয় হলো যে আপনার নতুন দরিদ্র যারা হচ্ছে তাদের সক্ষমতাটা কতখানি। করোনা পরিস্থিতি যদি জুনে শেষ হয়ে যায় তাহলে একরকম, যদি করোনা পরিস্থিতি আমার সেপ্টেম্বর মাস পর্যন্ত যায় তাহলে হয়তো আরেক রকম, কারণ তখন তার ঘটি বাটি বিক্রি করারও কিন্তু জায়গা নাও থাকতে পারে। এই যে এই মূল্যায়ন, একটা চলমান মূল্যায়নের চিন্তাটা কিন্তু সেইভাবে আসেনি। মানে দেশ এবং জাতিকে দুশ্চিন্তার থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য যে বাজেটটা দিলেন, মানে কোনো চিন্তা করার দরকার নেই বলে যে বাজেটটা দিলেন, সেটা আসলে মধ্যমেয়াদের আমাদের বড় চিন্তার সৃষ্টি করছে কিনা সেটা নিয়েই এখন ভাববার বিষয়। আর যদি আমাদের সাহস দিয়ে থাকেন রাজনৈতিকভাবে, কিন্তু আপনি ঘরের ভিতরে হয়তো হিসাব নিকাশ করছেন, তাহলে অন্য কথা। তবে আমি সাধারণভাবে, আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে বলবো, আপনি রাজনৈতিক সংকেত দেওয়ার জন্য, রাজনৈতিক বক্তব্য দিয়ে আস্থা সৃষ্টি করার জন্য এইরকম পেশাদারি একটি ডকুমেন্টকে ব্যবহার করবেন না। তাতে এইটার ফলে অর্থনৈতিক শৃঙ্খলার ক্ষেত্রে যেই দায়িত্ববানের হওয়ার দরকার আমাদের, সেটা আমরা যথেষ্ট হই না বলে মনে হয়। এবং অন্য এইটার আমাদের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে, অর্থনৈতিক বাজারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হলে পরে, এবং যদি আপনি ভোক্তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, তাহলে এটা আপনি টাকার মূল্যমান, মূল্যস্ফীতি, সুদের হার ইত্যাদি অনেক কিছুর উপর কিন্তু প্রভাব ফেলবে বলে আমাদের ভয়, এবং টাকা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের আছে। রপ্তানি খাত, কৃষি খাত, এই দুটো জায়গা যদি আপনি একটু অ্যাড্রেস করেন যে বাজেটে কিভাবে দেখেন এবং সেই সঙ্গে আরেকটা বিষয় আমি একটু শুনতে চাইবো যে আমরা মেগা মেগা প্রকল্পের দিকে অনেক বেশি মনোযোগী ছিলাম, সেখানটাতে এবার কোনো পরিবর্তন আসলো কিনা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি 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 আপনাকে প্রথমে কৃষি খাতের কথা বলি। হয় সম্ভবত এই মুহূর্তে কৃষি খাত তুলনামূলকভাবে কম আঘাতপ্রাপ্ত, কারণ এই আমরা ফসলও তুলতে পেরেছি ভালো, এবং ফসল ভালো হয়েছে, আগামী ফসলের জন্য প্রস্তুতি হবে। বাংলাদেশে এই মুহূর্তে কৃষিতে যে ক্রমবর্ধমান উন্নতি আমরা দেখছি, আমরা যে 3 গুণ 3.5 গুণ আমরা স্বাধীনতার পরের থেকে খাদ্য উৎপাদন বাড়াতে পেরেছি, এটা একটা বড় বিস্ময়কর অবদান আমাদের কারিগরি প্রযুক্তির। সেটা কিছুটা স্তীমিত হয়ে আসছে। দেখুন, সেটার একটা বড় কারণ হলো যে আমাদের ধান চাষের পরে যে যান্ত্রিকীকরণ করা দরকার সেটা যথেষ্ট হয়নি। অন্যান্য দেশে ফসল তোলার থেকে ফসল নষ্ট হয় 3%, বাংলাদেশে এটা হয় নাকি 10%। সেহেতু মাড়াই করা থেকে আরম্ভ করে গুদামজাতকরণ এবং এটার পরিবহন ইত্যাদির ক্ষেত্রে আধুনিকায়ন দরকার। সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে এবার বাজেটে কিছুটা সুবিধা দেওয়া হয়েছে, এটা সঠিকভাবে করা হয়েছে। আগামী দিনে কৃষির যান্ত্রিকীকরণ এটা একটা বড় বিষয়, এবং আধুনিকীকরণ এবং শিক্ষিত মানুষকে ক্রমান্বয়ে কৃষির সাথে যুক্ত করা, কৃষির সাথে তার বীজ তৈরি করা, অন্যান্য আমাদের শাহিদ সিরাজ ভাই এগুলি আরো ভালো বলতে পারবেন, এটার ভিতরে এটা আছে। আরেকটা, সেহেতু এইটার পিছনে লেগে থাকার আমাদের ব্যাপার রয়ে গেছে। কিন্তু কৃষকের ধান চাল ক্রয়ের ক্ষেত্রে যে দুর্নীতি হয়, সংগ্রহ অভিযান যে সফল হয় না, এটাও আবার ওই একই রকম ভাবে আপনার সংস্কারের অভাব, জবাবদিহিতার অভাব ইত্যাদির ক্ষেত্রে অন্য আরেকটা ইস্যুতে যাবে। রপ্তানির ক্ষেত্রে সমস্যা যেটা আছে, এটা তো মানে দেখেন, করোনা পরিস্থিতির যদি কোনো উপকারী দিক থাকে, সেটা এটা উৎকট এবং নিষ্ঠুরভাবে আমাদের সীমাবদ্ধতাগুলো দেখিয়ে দিয়েছে। এই যে এক পণ্যের উপর নির্ভরশীলতার কথা আমরা এতদিন বলেছি, কেউ সেটা সেরকম ভাবে শোনেনি, এবং ওই এক পণ্যের
প্রভাবশালী গোষ্ঠীকে আমরা বিভিন্নভাবে পরিপুষ্ট করেছি, অন্যান্য ব্যক্তি খাতের উদ্যোক্তাদের যথেষ্ট পরিমাণে নজর দেইনি, তার পরিণাম আমরা আজকে পাচ্ছি। সেহেতু এইখানে খুব বড়ভাবে এই মুহূর্তে, যেমন আমি বাজেটে মনে করি তা আসতে পারত, বহুধা কৃষি মানে গার্মেন্টসের চেয়ে গার্মেন্টসের বাইরে, বিশেষ করে অভ্যন্তরীণ বাজারে যে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা উৎপাদন করেন এবং করেন, তাদের কিছু ছাড় দেওয়া হয়েছে, এটা ঠিক কাঁচামালের ক্ষেত্রে, কিন্তু আরো বড়ভাবে বৈচিত্রিকরণ বা বহুদাকরণের জন্য রপ্তানির খুব বড় ছিল। এই গার্মেন্টসের আগামী দিনের শ্রমিকরা বেতন ভাতা তো ক্রমান্বয়ে আসলে পাবে না, এটা তো বাস্তবতা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। সেটা আপনি যদি আপনার চাহিদা না থাকে, তাহলে গার্মেন্টস মালিকরা এটা বহুদিন এটা টিকাতে পারবে না, এটা কোনো ক্রমান্বয়ে লে অফ হবে, প্রথমে 15 মাসের বেতন দিয়ে, পরে 1.5 মাসের বেতন দিয়ে, তারপর একসময় ছাঁটাই হয়ে যাবে, আর কিছু হয়তো পারিতোষিক যাবে এটার সাথে এখন কি দাঁড়াচ্ছে যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 3,000 টাকা করে কয় মাস করে দেওয়া হবে শ্রমিকদের, দেখা যাক এটা কিভাবে সমন্বয় হয়, কিভাবে আসে। যেহেতু এই শ্রমিকরা যদি কোনো আন্দোলন সংগ্রামের ভিতরে আসে, এবং অবশ্যই গার্মেন্টস মালিকদের এক ধরনের সীমাবদ্ধতা আছে কতটুকু তারা পারবে টিকে না, থাকার কিন্তু জন্য, তারা তো ছাঁটাই তখন করবেন, একটা এই 20% ছাঁটাই করবেন, সেই ঘোষণা তো ইতিমধ্যেই দিয়ে দিচ্ছেন। এইটা 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 আমাদের ওই পরিসংখ্যানের মতো কিছু, বুঝেছেন? সেটা তো কারণ হলো, আপনি মিডিয়া বা জনতুষ্টির জন্য বিভিন্ন কথা বলেন, কিন্তু যেই প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোর কোনো আয় নেই, তারা কেমন করে কোথা থেকে এই মানে যদি পুরনো তার নিজের সঞ্চয় না ভেঙে এনে বা বিক্রি বাটা না করে দেয়, তাহলে অন্য কথা, সেটা তো আরেকটা, সেটা তো আর মানে এটা তো দাতব্য হবে অনেকে। জি। সেহেতু এই জায়গাটায় সরকারকে আগামী দিনে একটা বড় ধরনের মোকাবেলা করার প্রশ্ন উঠবে। আমি তো দেখছি অনাবাসী নাগরিকদের প্রত্যাবর্তন এখনো, মন্ত্রীরা বলেন যে এখনো তো দেখছি না, কারণ প্লেন চলে না, লোক আসে না, বিশেষ প্লেনে যেটুকু আসে সেটুকু আসে। কিন্তু অনেকে মনে করেন যে এই তো খুব অনেক অনেক টাকা এসেছে এবং এইবার রেমিটেন্সের, এগুলো হলো আপনার ঈদ উপলক্ষে সবসময় আসে বেশি, এবং এইটা অনেক ক্ষেত্রেই হলো তার চাকরি শেষের টাকাও এটার ভিতরে আছে। সেহেতু এটা দেখার বিষয় যে এইটার প্রক্রিয়াটা আমার কিভাবে থাকে। আমি রপ্তানি আয় এবং রেমিটেন্স আয়, এই দুটো খর্গ বাংলাদেশের অর্থনীতির উপর আগামী বছরের ভিতরে আছে, কিন্তু এইটার কোনো অনুধাবন এই বাজেটের ভিতরে নাই। পৃথিবীতে যেখানে এত ধরনের প্রক্ষেপণ আছে যে এটার আয় কতখানি কমে যাবে, সেখানে আমার দেশের জন্য কেন এগুলিকে ব্যবহার করা হয় না, এইটা একটা বড় বিষয়। আর দ্বিতীয়, আপনি যেটা আরেকটা মেগা প্রকল্পের কথা বললেন, আমি আপনাকে বলি, দেখুন আগামী এটিপিতে প্রকল্প সাহায্যের ভিতরে একটি মাত্র প্রকল্প, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এইটা 14.8 মানে 15% একটি মাত্র প্রকল্পের কাছে গেছে। আপনি স্বাস্থ্য খাতে কি বাড়াবেন? 5টা প্রকল্প মিলিয়ে আপনার 20-30% চলে যাচ্ছে। আপনার অবকাঠামোতে আপনার অর্ধেক আপনি ওটার ভিতরে দিয়ে রেখেছেন, অথচ এইগুলির ভিতরে আপনার সমন্বয় করার, কিছুটা পিছানো কিছুটা আগানো করার আপনার অনেক সুযোগ ছিল। একই রকম ভাবে আপনার আয় বৃদ্ধি করারও অনেক সুযোগ ছিল। আমি বারবার বলেছি, আপনাকেও হয়তো বলেছি, পেট্রোল তেলের দাম কমে গেছে, বিপিসিতে ভর্তুকি দিতে হবে না, ওই ভর্তুকির টাকাকে আপনি সোজাসুজি কর্মসংস্থানে নিয়ে আসেন। আপনি বাংলাদেশে একটা নতুন সামাজিক সুরক্ষা সৃষ্টি করার জন্য একটা নতুন পদ্ধতি চালু করেন। জাতীয় সামাজিক সুরক্ষা নীতি সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, এইটাকে চালু করার জন্য একটা ছোট আকারে হলো এইটাই সুযোগ ছিল, এইটার ভিতর দিয়ে আপনি করতেন। আপনি এই যে রেন্টাল পাওয়ার প্ল্যান্টে যে টাকাগুলো দিচ্ছেন, এইটা তো এখন দেশে তো আমরা সকলেই জানি অব্যবহৃত এত উৎপাদন ক্ষমতা আমরা তৈরি করেছি, যেটা সাফল্য এই সরকারের, সেটাকে এখন অব্যবহৃত থাকছে। তো তারা তো মুনাফা নিয়ে অলরেডি অনেক কিছু করে ফেলেছে, তাই সেখানে কেন আপনি ভর্তুকি দিচ্ছেন? ওই ভর্তুকির টাকাটা আপনি নিয়ে আসেন আবার এই কর্মসংস্থানে নতুন তরুণদের কাছে, এই সাময়িক হলেও এটা দেওয়া। জিল্লুর, আমি আপনাকে একটা কথা বলি, এই যে বারবারই এটা বলছি যে এই যে সিগন্যালটা দিল, এই সিগন্যালটা কি আসলে উপকারী হলো কিনা? কারণ হলো, আমরা তো প্রকৃতভাবে রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে পেশাজীবীরা কি প্রকৃত সত্যকে আড়াল করে তাদের উপকার করছি, নাকি তাদের এক বড় ধরনের সমস্যার ভিতরে ফেলে দিচ্ছি? কারণ যদি 2-3 মাস পরে, আমার হিসাবে 3 থেকে 6 মাসের ভিতরে এই রাজস্ব আয় ব্যয় কাঠামো খুব প্রাসঙ্গিক থাকবে না, কারণ বাস্তবতা এটাকে ওভারটেক করে ফেলবে।
এটা প্রাসঙ্গিক থাকবে না, নতুন করে আপনার আসতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে, সংশোধিত বাজেট টাজেট হয়তো একটু আগে আগে করার প্রয়োজনীয়তা দেখা দিবে কারণ এটার ভিত্তিতে। এবং এইটার ফলে অন্যান্য আর্থসামাজিক খাতে যে সংকটগুলো আসবে, বিশেষ করে বেকারত্ব, নতুন দারিদ্র পরিস্থিতি, আমার পুষ্টিহীনতা এবং অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসেবার ইত্যাদি, এবং তার ফলে সৃষ্ট আপনার সামাজিক অসন্তোষ। আপনি দেখুন এই যে সময়কালে তো দেখেছেন নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে, শিশু মৃত্যুর মানে শিশুদের জন্মগ্রহণ হচ্ছে হাসপাতালের বাইরে, কারণ হাসপাতালে সন্তান প্রসবের জন্য পরিবার যেতে ভয় পাচ্ছে যেখানে সংক্রমণ হবে বলে। আমাদের ভয় হলো আগামী দিনে এর ফলে নারী শিশুরা বা মেয়ে শিশুরা স্কুলে যাওয়ার হার কমে না যায়, ড্রপ আউট বেড়ে মানে ঝরে পড়ার হার না বাড়ে, তাদের বাল্য বিবাহের সংখ্যা না বেড়ে যায়, এবং এগুলির একটা বড় বিষয় কিন্তু রয়ে গেছে আপনি এটার ভিতরে। বাল্য বিবাহের সংখ্যা তো বাড়ছে, আমরা খবর পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এই 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 মানে এই বাজেটটা সেই অর্থে অসাধারণ যে এটার বাংলাদেশের বর্তমান চিত্রকে ধারণ করেনি, এই হিসেবে অসাধারণ আপনি বলতে পারেন। শিক্ষা বিজ্ঞান, বাস্তবতার সাথে এটার সম্পর্ক নাই দেখে অসাধারণ। শিক্ষা বিজ্ঞান গবেষণা বেসিক জায়গায় কতগুলো যেগুলো ঠিকঠাক থাকলে হয়তো। দেখুন এগুলি আমি আপনাকে বলি, যদি আপনি বাজেটকে আগের দিনের বাজেটের উপর ভিত্তি করে তৈরি করেন, এটা আমরা ইংরেজিতে বলি ইনক্রিমেন্টাল, অর্থাৎ এটা ক্রমবর্ধমান, অর্থাৎ গতদিন 100 টাকা পর্যন্ত খরচ করেছেন, আরো 10 টাকা বাড়ায় দিলাম, সো 10%, এবং আপনি এইটা নিয়ে আলোচনা করলাম, 3 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। গরিব মানুষ যার আয় হলো 10 টাকা, সে 3 লক্ষ টাকা শুনলে মনে করে না জানি কত বেড়েছে। আসলে তো এটা দেশের অর্থনীতির একটা অংশ হিসেবে খুবই সামান্য অংশ। সেহেতু যেটুকু হয়েছে এটা হলো পুরনো কাঠামোর ভিতরেই একটু একটু করে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই পুরনো কাঠামো যে এই বর্তমান পরিস্থিতির জন্য কার্যকর না, প্রাসঙ্গিক না, উপযুক্ত না, এই স্বীকৃতিটাই নেই, এইটি হলো সমস্যা। সেহেতু যেই রাজনৈতিক, অর্থনৈতিক বা দার্শনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে বাজেট তৈরি করা হয়, সেটার বর্তমান পরিস্থিতির সাথে আপনি বলবেন তাহলে এই বাজেটের আসলে ইতিবাচক দিক তাহলে কি আছে, কিছু কি আছে? ইতিবাচক দিকটা যেটা আছে সেটা হলো, আমি বলি আপনাকে, ইতিবাচক দিক আছে এটা মনে, তবে আমি জিল্লুর আমি অন্য জায়গায় বলেছি যে ইতিবাচক নেতিবাচক শব্দটাতে আমার অস্বস্তি লাগে, কারণ হলো এটা নির্ভর করে আপনার জন্য যে ইতিবাচক, আমার জন্য সেটা নেতিবাচক। আপনি কর সুবিধা পেলে খুশি হন, আমি কর সুবিধা পেলে খুশি না, কারণ ওই টাকাটা আমি ব্যয় করতে পারলে গরিব মানুষের জন্য খুশি হতাম। সেহেতু ইতিবাচক নেতিবাচক এটা কথাটা হলো, কথাটা বস্তুগত ভিত্তির উপরে আছে কিনা, তথ্য ভিত্তির উপরে আছে কিনা, তথ্য দিয়ে আমি কথাটা বলছি কিনা। তো আমি আপনার সাথে ইতিবাচক তথ্য ভিত্তিতে বলছি, আপনার আমার দুজনের দৃষ্টিতে। দেখুন, সরকার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, আমি আপনার এই অনুষ্ঠানেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বক্তৃতায় 4টি পদক্ষেপের কথা বলেছিলেন। একটা, সম্প্রসারণশীল অর্থনীতি দিয়ে মন্দা পরিস্থিতিকে মোকাবেলা করে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে, ঋণ সুবিধা দিতে হবে, আপনার সুরক্ষা বলয়ে সম্প্রসারণ করতে হবে, এবং আপনার বাজারে আপনার তারল্য দিতে হবে। খুবই সঠিক। আপনি লক্ষ্য করে দেখেন যে এই 4টির সাথে এই বাজেটের সঙ্গতি হলো কিনা। আপনি ধরুন সুরক্ষা বলয় কি হয়েছে, আপনি সরকার আগে থেকে যে সমস্ত ভাতাগুলো ছিল সেগুলোকে একটু সম্প্রসারণ করেছে, আর এই প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে মানে পুনর্ঘোষণা দিয়ে লক ইন করেছে, এগুলোকে লাগানো। কিন্তু এর সাথে নতুনভাবে, একদম নতুনভাবে করোনাকে কেন্দ্র করে পদক্ষেপ খুবই সীমিত। উনি মানে ওনার 10,000 কোটি টাকার কথা বলে আমরা সিপিডি থেকে হিসাব করে 20,000 কোটি টাকাও বের করেছি, কিন্তু সেটাও খুবই সামান্য বলে আমাদের কাছে মনে হয় এই সময়কালে। তো এইটা একটা বড় বিষয় যে আপনি পুরনো কাঠামোর ভিতরে যদি আপনি এগুলি করেন, তাহলে এখানে আপনার ব্যয়ের সুযোগ খুব নাই। আপনার যেখানে আয়ের পরিমাণ কম, তখন আপনি কিন্তু করলেন না, দেখেন আপনার যে রাজস্ব ব্যয় কাঠামো আছে সেটাকে কিন্তু আপনি সমীক্ষা করলেন না। মানে আপনি কোনো কিছুই কিন্তু ইন্ট্রোস্পেকশন বা সমীক্ষার ভিতর দিয়ে যান নাই। এরকম একটা জিনিস যখন হয় পৃথিবীতে, তখন ধাক্কা আসে, তখন প্রত্যেকটা মানুষই আত্মজিজ্ঞাসা করে যে আমার কোথায় কোথায় দক্ষতা বৃদ্ধি করার সুযোগ আছে, আমার কোথায় কোথায় অপচয় বন্ধ করার সুযোগ আছে, সেগুলোকে বন্ধ করে এই টাকা পয়সাগুলোকে আমি নতুন পরিস্থিতি মোকাবেলার জন্য নিয়ে আসব। পরিসংখ্যানের কথা বলছেন, আমি আপনাকে আবার উদাহরণ দিয়ে দিই। দেখেন,
আমাদের কিবরিয়া সাহেবের সময় এবং পরে সাইফুর রহমান সাহেবের সময় ওনারা একটা কাজ করতেন, বাজেটের শেষে বলতেন আমি মোট কর প্রস্তাবের একটা সার তুলে ধরছি, অর্থাৎ আমি যে সমস্ত পদক্ষেপ দিলাম এর ফলে এত হাজার কোটি টাকার আমি কর ছাড় দিলাম এই খাতে, এর সুবিধা এ পাবে, আর আমি এতগুলি নতুন কর করেছি, মানে অথবা আমি করের আয়তন বাড়িয়েছি, এইটা দিয়ে এত টাকা আসবে, এবং আমি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইনস্টিটিউশনাল মেজার্সে প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে আমি এত আয় করব, এই হলো মোট আমার আয়ের প্রস্তাব। তো আমাকে তো আপনি এই কথাটা, এইটি হলো স্বচ্ছতা বলতে পারতেন, যেটার ফলে রাষ্ট্রীয় পদক্ষেপের ক্ষেত্রে আপনার স্বচ্ছতাটা বৃদ্ধি পায়। তো এইবার এই একই রকম ভাবে আপনি যদি ব্যয়ের ক্ষেত্রে দেখেন রাষ্ট্রের রাজস্ব ব্যয়, তাহলে রাজস্ব ব্যয়ের যে দেখুন যে তিনটে খাত আছে আপনার, বেতন ভাতা, সুদ, এবং আপনার একই হলো এই ভর্তুকি। তো আপনি যদি দেখেন খুবই ইয়ে, সরকারি আয় বেতন ভাতার ভিতরে বেতন কিন্তু খুব বেশি বাড়েনি, কিন্তু ভাতার পরিমাণ অসম্ভব বৃদ্ধি পেয়েছে, মানে বেতনের চেয়ে ভাতা মানে একটা অস্বাভাবিক একটা সামঞ্জস্যের মধ্যে আছে, এবং এইগুলির অর্থ হলো এর ফলে তাদের পেনশন এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সরকারকে অর্থ সংস্থান করতে হচ্ছে। বাংলাদেশে এইটা একটা বড় বিষয়, বাংলাদেশের ৬% মানুষ এটার ভিতরে হয়তো আছে। তো এইটার ভিতরে এইখানে আপনি দেখতে পারতেন যে ওই ভর্তুকির ভিতরে কোথায় কোথা থেকে আপনি সাশ্রয় করতে পারবেন, কোথায় টাকা অব্যবহৃত আছে, এটার বিষয় ছিল। আর আপনি দেখেন সুদ পরিমাণের থেকে যেইখানে সুদ বৃদ্ধি পাচ্ছে এটা হলো অভ্যন্তরীণ উৎস থেকে। বাংলাদেশের অর্থনীতিতে আপনি ইতিবাচক জিল্লু শুনতে চেয়েছিলেন না, বাংলাদেশের অর্থনীতির 3টি কি 4টি ইতিবাচক শক্তি এখন যেটা আছে, 4টে আছে। একটা হলো যে এখন পর্যন্ত আমাদের যে বৈদেশিক ধার দেনা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে আছে, এটা 35-36% মোট দেশজ আয়ের। পৃথিবীতে অনেক ঋণগ্রস্ত দেশ আছে, আমাদের ঋণের হার কম, এবং এইটি আমাদের শক্তি, এইটা আমাকে আরো বেশি বিদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে, ধার নেওয়ার ক্ষেত্রে, এই করোনা মোকাবেলার ক্ষেত্রে আমার সুযোগ দিচ্ছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমার এই মুহূর্তে রিজার্ভ পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি মজুদ ভালো, এটা আমার টাকার মূল্যমানকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে ঠেকা দিচ্ছে, এটাও শক্তি। হ্যাঁ, এটার ভিতরে আপনার অন্য শক্তির জায়গা হলো যে আপনার মূল্যস্ফীতি এখনো পর্যন্ত নিচে আছে। মূল্যস্ফীতি যেহেতু নিচে আছে সেহেতু সরকারের ব্যয় করা, এমনকি টাকা ছাপানোর ক্ষেত্রে আপনার জায়গাটা আরেকটু রয়ে গেছে। এইগুলো হলো সরকারের শক্তির দিক। সেই অর্থে এই শক্তির দিকগুলোকে বিবেচনা করেও যে আপনার এই পদক্ষেপগুলো সৃষ্টি করা হয়েছে সেটাও মনে হয় না। অর্থাৎ আপনি বরঞ্চ উল্টো আপনার মুদ্রানীতি এবং আর্থিক নীতির ভিতরে বৈপরীত্য আছে। অর্থাৎ কি, আপনি একদিকে বলছেন মুদ্রানীতিতে যে আগামী বছরে 16% বেশি ব্যক্তি খাতে আপনার ঋণ প্রবাহ হবে, ঠিক আছে, আবার আপনি বলছেন যে সরকার তার ঘাটতি মেটাবে 45% ব্যাংকের থেকে ঋণ নিয়ে। তো সরকারি যদি এত টাকা ঋণ নিয়ে যায় তো ব্যক্তি খাতের ওই 16% কোথা থেকে আসবে? বুঝতে পারছেন যে আর্থিক সিদ্ধান্তের সাথে মুদ্রানীতির সিদ্ধান্তের যে বৈপরীত্য সৃষ্টি হচ্ছে, এইটি হলো পেশাদারের অভাব। বুঝেছেন? তো তাহলে আগামী দিনে কি দাঁড়াচ্ছে, মানে সামনের দিনগুলো? আমার দুঃখের জায়গাটা হলো যে বাজেট এমন একটা গুরুত্বপূর্ণ দলিল, এটা তো আসলে এটা পুরো বৈদেশিক অর্থনীতি, জাতীয় অর্থনীতি, বাজার, ভোক্তা, বিনিয়োগকারী সকলকে একটা ধরনের সংকেত দেয়। তো ওই সংকেতটা সে যেটা দিল, বুঝেছেন, সে দিল সবুজ বাতি, আসলে তো দরকার ছিল লাল বাতি। তো আপনি যেহেতু লাল বাতি দিলেন না, তার ফলে তো আপনি হয় ট্রাফিক জ্যাম হবে, না হলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, কারণ হলো আপনি সঠিক সংকেতটা তো দিলেন না। এবং এটাতে আমার যেটা ভয় হচ্ছে যে মনে করি আমি 3 থেকে 4 মাস 6 মাসের ভিতরে বাজেটকে পুনর্বিবেচনা করার সুযোগ দেখি। আর্থিক কাঠামো এটা কোনো কার্যকর সেই অর্থে হবে না এটা। এবং দেখেন এই পরেই আরেকটা আমার মনে হয় আরেকটা জিনিস হয়তো মানসিকতা কাজ করেছে, সেটা হলো যে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আগামী বছর আরেকটা ইয়ের ভিতরে যাবে, সমীক্ষার ভিতরে যাবে। আমরা হয়তো পৃথিবীর বুকে দেখাতে চাই যে আমরা এই করোনা মোকাবেলা করেও আমরা এই দেশের তালিকা থেকে বের হয়ে যেতে পারি, আমরা তো বীরের জাতি।
তো সেই হিসেবে এইরকম একটা চিন্তাও বোধহয় কাজ করেছে বলে মনে হতে পারে আর কি। সেহেতু যেই চিন্তাগুলো কাজ করেছে, যে রাজনৈতিক চিন্তা বা যে ধরনের ভবিষ্যৎ চিন্তা, সেগুলি অর্থনৈতিকভাবে উপকারী হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এবং তার চেয়েও বড় খারাপ জিনিস যে এইগুলিকে করতে গিয়ে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্যতার অভাব সৃষ্টি করছে। অর্থাৎ আগে আমরা বলতাম বাজেটের যৌক্তিকতার অভাবের কথা, এখন বলছে মানুষ বিশ্বাসযোগ্যতার অভাবের কথা। এটা কোনো উপকারী না। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে এক কথায়, সেটা হলো এইরকম বাজেট দিয়ে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে সহায়তা করছি না, বরঞ্চ তাদের বিপদে ফেলছি। কারণ হলো, আপনি যদি একটি সম্যক বাস্তবসম্মত মূল্যায়নের ভিত্তিতে যদি প্রকৃত বাস্তবসম্মত পদক্ষেপগুলো না নেন, তাহলে তো রাজনৈতিক নেতৃবৃন্দ আগামী দিনে কিভাবে দেশকে পরিচালনা করবেন? সেহেতু এখানে রাজনৈতিক চিন্তা এবং পেশাদারিত্বের ভিতরে যে সমন্বয়টা হওয়া দরকার, সেটা হচ্ছে কিনা সেটাই আমার এখন দুশ্চিন্তা লাগছে। আর কিছু যোগ করবেন? জাস্ট এক মিনিট সময়, যদি আরো আরো কোনো না, আমি নতুন মনে করি যে নতুন শব্দমালা, নতুন আমি বাক্য। আপনাকে আমি যেটুকু বলছি সেটা হলো যে বাজেট তো প্রস্তাবিত হয়ে গেছে, সেহেতু এটা তো ফেরত নেওয়ার এখন আর সুযোগ নাই। সেহেতু যেটা না, করতে কিন্তু পারেন আমার মনে বাজেট হয়, তাহলে কি, অনুমোদনের আগে তো নিশ্চয়ই সংযোজন বিযোজনের সুযোগ আছে, হ্যাঁ, পরিবর্তনেরও তো আমি সুযোগ আমি আছে। বলছি, কিন্তু সেটা পুরো বাজেট কি আর ফেরত হবে না? তো আপনার এটার এই মানে প্রান্তিক সংস্কার হতে পারে। হুম। কিন্তু যেটা বড় ধরনের হতে পারে আমি মনে করি, সেটা হলো যে অর্থমন্ত্রী যদি এই বাজেট বাস্তবায়নের জন্য একটি নির্ঘণ্ট মানে একটা কর্মসূচি, কে কোন দায়িত্বে থাকবেন, এবং আমরা 1 মাস পর পর 2 মাস পর পর এই ব্যাপারে উনি আর্থিক বিবৃতি দিবেন বা বাস্তবায়নের বিবৃতি দিবেন, একটা জবাবদিহিতার কাঠামো যদি উনি তৈরি করেন, তাহলে কিন্তু অনেক উপকারী হবে। মন্ত্রী বলেছেন যে এই বাজেট বাস্তবায়নযোগ্য, আমিও বিশ্বাস করতে চাই এটা বাস্তবায়নযোগ্য। তো কিন্তু বাস্তবায়ন তো আর শুধু ইচ্ছা নিরপেক্ষ ব্যাপার না, এটা এটা আপনার করতে হবে। মন্ত্রী মহোদয় বললেন যে আগে ব্যয় করব, তারপরে অর্থ হবে। এটা আমি ওনার মানে আকাঙ্ক্ষাকে খুবই সম্মান করি, যে উনি মনে বুঝছেন যে ব্যয় করতে হবে, এটা সম্মান করি, উনি এটা বুঝছেন। কিন্তু আয় না করে ব্যয় করা যায় না, এটা আমরা তো সকলে বুঝি। আমি যদি দোকানেও যাই, আমার টাকা না হলে ক্রেডিট কার্ড লাগে। এবং আয় তো না করে ব্যয় সেটা তো করলে বিপদটা অন্যরা অনেক বেশি। বেশি, এবং আপনি হবে না, এবং ব্যয়ের খাতগুলো উল্লেখ না করে কোনো সময় কি রাষ্ট্রের আয় ব্যয় করা যায়? জি। এটা তো বাস্তবসম্মত কথা না। সেহেতু আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের রাজনৈতিক চিন্তাকে রাজনৈতিক চিন্তা যদি পেশাদারিত্বের জায়গাটা না দেয়, পেশাদারিরা পারবে না এই রাজনৈতিক চিন্তাকে ঠিক রাস্তায় নিয়ে মানে বাস্তবতাতে নিয়ে আসতে। জি। বুঝেছেন আমি কথাটা? জি। রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় ভালো কথা শুনতে চায়। অনেক। আপনি যদি সাহস করে না বলেন, তাহলে ওনারা এটা শুনবেন না। আর ওনারা ওটা যদি শোনার জন্য আগ্রহ প্রকাশ না করেন, ওনারা এটা বলবেন না। তো এইরকম একটি পরিস্থিতির ভিতরেই কিন্তু বাজেটটি হয়েছে। অনেক অনেক যেটুকু সেই ক্ষেত্রে আমি আমি মনে করি যে একটা বাস্তবায়নের একটা কর্ম পরিকল্পনা যদি অর্থমন্ত্রী দেন, তাহলে হয়তো কিছুটা আশ্বস্ত হতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দর্শক, কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে, এবং তার ভাষায় অসাধারণ সময় সাধারণ একটি বাজেট। এবং এই বর্ণনা করতে গিয়ে তিনি একেবারে শেষে এসে বলছিলেন, যেখানে লাল বাতি দেখানো দরকার ছিল সেখানে দেখানো হয়েছে সবুজ বাতি, এবং এটা যেভাবে এই বাজেট বাস্তবায়ন করা হবে বা অর্থের সংস্থান করা হবে, সেখানটা থেকে একটা নেতিবাচক বার্তা আসলে সবাইকে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা সহায়তা করতেন তারা আসলে সহায়তা করতে চাইবেন না, কেননা আমাদের সহায়তার প্রয়োজন নেই, সেটি এই বাজেটের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। এবং যে কারণে তিনি মনে করেন এই বাজেট রাজনৈতিক নেতৃত্বকে আসলে সামনের দিনগুলোতে অনেক বেশি বিপদে ফেলে দিবে। এবং তিনি বলছিলেন যে এর মধ্য দিয়ে এক ধরনের অস্বীকার করবার যে প্রবণতা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আছে, সেটি আরও একবার প্রমাণিত হলো। তথ্য উপাত্তের প্রতি যে ঔদাসীন্য, সেটিও প্রমাণ হয়েছে, এবং সংস্কারের প্রতি যে অনীহা, সেটি আরও একবার প্রমাণিত হয়েছে। এবং তিনি বলছিলেন যে অতীতে যেভাবে তারা অর্থনীতিবিদরা বাজেটকে সমালোচনা করতেন যে এখানে যৌক্তিকতার একটা অভাব রয়েছে, এবার তার সঙ্গে যোগ করে দিচ্ছে বিশ্বাসযোগ্যতার একটা অভাব রয়েছে। এবং সব কিছু মিলিয়ে যেভাবে তথ্যপাত্র হাজির করা হচ্ছে, সেটি একটা বড় দুর্বলতা, বড় সংকট এবং বড় বিপদ বলে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন। এবং তিনি মনে করেন যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দলিলটিকে নিয়ে এরকম কাজ করা সমীচীন হয়নি যারা করেছেন। কাজে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসবার জন্য যেটি তার পরামর্শ, যে অর্থমন্ত্রী যদি এই বাজেট কিভাবে বাস্তবায়ন করবেন এবং একটা নিয়মিত ধারাবাহিকভাবে একটা
এক ধরনের জবাবদিহিতা বা জনগণের সামনে প্রকৃত তথ্যপাত্র হাজির করেন, কি হচ্ছে, কি হওয়া উচিত, কি করা, বা কোন জায়গায় পরিবর্তন আনছেন তিনি, সেগুলো যদি জানান তাতে হয়তো কিছুটা রক্ষা হলেও হতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।